জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। এভারকেয়ারে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক বলে মেডিকেল বোর্ড সূত্রে জানা গেছে। রোববার তার সিটি স্ক্যান পরীক্ষা সম্পন্ন হয়। এদিন বিকেলে তাকে দেখতে এভারকেয়ারে আসেন ডক্টর জুবাইদা রহমান। রাত 11টার পর হাসপাতাল থেকে বের হন তিনি। এদিকে খালেদা জিয়াকে নিতে 9 ডিসেম্বর সকাল 8টা 20 মিনিটে এয়ার অ্যাম্বুলেন্স শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে এবং মেডিকেল বোর্ড অনুমতি দিলে ওই দিন রাতেই তাকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে বলে জানিয়েছে সিভিল অ্যাভিয়েশন। এরই মধ্যে ফ্লাইটের অনুমোদন দেয়া হয়েছে বলেও জানানো হয়। গেল 20 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বেশ কয়েকবারই আবেদন এসেছে, শিডিউলও সেই অনুযায়ী পরিবর্তিত হয়েছে এবং সর্বশেষ যে শিডিউল সেই অনুযায়ী আগামী 9 ডিসেম্বর সকাল 8টা 20 মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করবে এবং একই দিনে রাত 9টায় এটার সম্ভাব্য ডিপার্চার নির্ধারণ হয়েছে। ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী ওনার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং বাইরে নিয়ে যাওয়া হবে কি হবে না এটা সম্পূর্ণ ডক্টরের এখতিয়ারভুক্ত। তো ওনাকে যদি ওই সময় অনুযায়ী নিয়ে যাওয়া হয় তাহলে অবশ্যই এখান থেকে ফ্যাসিলিটেট করা হবে এবং যদি পরবর্তীতেও শিডিউলের পরিবর্তন আসে সেই অনুযায়ী বিষয়গুলোকে অ্যাডজাস্ট করা হবে ইনশাআল্লাহ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা জানাতে এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী ফরহাদ বিন নূর। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফরহাদ, জানাবেন যে ডক্টর জুবাইদার সঙ্গে মেডিকেল বোর্ডের আর কোনো বৈঠক হয়েছে কিনা, আর বেগম জিয়াকে লন্ডনে নেয়ার ব্যাপারে দলের পক্ষ থেকে কোনো তথ্য রয়েছে কিনা? আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়ার যে বৌমা জুবাইদা রহমান তিনি কিন্তু রাত 11টা নাগাদ এই হসপিটাল থেকে বেরিয়ে গেছেন এবং আমরা কিন্তু এখন পর্যন্ত বিএনপির কোনো সূত্রে জানতে পারিনি যে মেডিকেল বোর্ডের সঙ্গে কোনো মিটিং হয়েছে কিনা বা কি হয়েছে। তবে জুবাইদা রহমান উনি বিকেল 4টা নাগাদ এই হসপিটালে আসেন এবং বেগম জিয়ার যে শারীরিক যে অবস্থা, তার যে চিকিৎসা, সেটি তিনি আসলে সমন্বয় করছেন মেডিকেল বোর্ডের সঙ্গে। এবং আমরা আসলে যেটি জানি যে ইতোমধ্যেই বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা, আমরা জানি যে সিটি স্ক্যান করা হয়েছে, সেই সিটি স্ক্যানের কিন্তু যে রিপোর্ট সেটি স্বাভাবিক এসেছে এবং একই সঙ্গে বেগম খালেদা জিয়াকে আমরা সিভিল এভিয়েশন সূত্রে যেটি জানতে পেরেছি যে 9 তারিখের সকাল 8টা 20 মিনিটে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করবে এবং সেদিনই যদি মেডিকেল বোর্ড বেগম জিয়ার শারীরিক অবস্থার উপর বিবেচনা করে তারা যদি জানায় যে বেগম জিয়া এখন ফ্লাই করতে পারবেন বা শারীরিক কন্ডিশন তার সেরকম রয়েছে, তবেই তিনি সেদিনই রাত 9টা কিংবা 10টা নাগাদ কিন্তু ঢাকা ছেড়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। এবং আমরা আসলে জানি যে গত 23 নভেম্বর অর্থাৎ ঠিক 15 দিন আগে, সেদিন রোববার ছিল, সেদিন বেগম খালেদা জিয়া কিন্তু রাত 8টা নাগাদ কিন্তু তার শারীরিক কিছু জটিলতা দেখা দেয়। এই কারণে কিন্তু তাকে এভারকেয়ার হসপিটালে নিয়ে আসা হয় এবং সেদিন তাৎক্ষণিকভাবে যেই ডাক্তাররা যেটি জানিয়েছিলেন যে তার চিস্টে, তার ফুসফুসে ইনফেকশন দেখা দিয়েছিল। এরপর তাকে হসপিটালে ভর্তির পর কিন্তু জটিলতা ধীরে ধীরে বেড়ে যায় এবং উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার যে একটি ব্যাপার ছিল সেটি আসলে এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটি এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির কারণে কিন্তু সেটি বারবার সিদ্ধান্ত পাল্টাতে হয় বিদেশে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। তবে এখন যে অবস্থায় আসলে দাঁড়িয়ে রয়েছে বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার জন্য, সেটি হচ্ছে যে আজকের সিটি স্ক্যান রিপোর্ট যেহেতু ভালো এসেছে এবং মেডিকেল বোর্ড যদি আগামী 9 তারিখের মধ্যে যদি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি এই অবস্থায় থাকে এবং আরও যদি উন্নতি হয় এবং ফ্লাই করার মতো যদি কন্ডিশন তৈরি হয়, তবে কিন্তু মেডিকেল বোর্ড তারা অনুমতি দেবে এবং অর্থাৎ গ্রিন সিগন্যাল দেবে বিদেশে যাওয়ার জন্যে, চিকিৎসার জন্যে। এবং এই ছিল আসলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য আমার কাছে। শাম্মী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর।
চলতি সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এদিকে ভোটের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি। সকাল 7:30 থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4:30 পর্যন্ত। রোববার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে জাতীয় নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত সভা শেষে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, তফসিল নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য রেকর্ড করার জন্য বাংলাদেশ টেলিভিশনের কাছে সোমবার চিঠি পাঠানো হবে। তিনি আরও বলেন, একই সাথে জাতীয় নির্বাচন ও গণভোট এবং নির্বাচনী সরঞ্জাম আগের রাতেই কেন্দ্রে পাঠানো হবে। সভায় আরও সিদ্ধান্ত হয়, তফসিল ঘোষণার পর থেকে পরবর্তী 15 দিন চলবে পোস্টাল ব্যালটে ভোটের নিবন্ধন। এছাড়াও নির্বাচনী প্রচারণার সামগ্রী অপসারণের তফসিলের পর 48 ঘন্টা সময় দেওয়া হবে। অন্যথায় নির্বাচনী আচরণ বিধিমালার আওতায় ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে নির্বাচনী প্রস্তুতি সভায় সিদ্ধান্ত হয়, বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের নির্বাচনী কোনো দায়িত্বে রাখা হচ্ছে না। আমাদেরকে যেহেতু দুটো নির্বাচন একসাথে অনুষ্ঠান করতে হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, যে সকল কক্ষে স্থান সংকুলন হবে সে সকল কক্ষে একাধিক সিক্রেট বুথ স্থাপন করা হবে। যেখানে সিক্রেট বুথ আর বাড়ানোর জায়গা নাই সেখানে প্রয়োজনে একটা আলাদা বুথই করতে হবে। আমরা ভোটের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, সকালে আধা ঘন্টা এবং বিকেলে আধা ঘন্টা। অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30 পর্যন্ত। এদিকে জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল সহ সার্বিক প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন ইসি প্রতিনিধি দল। রোববার বিকেলে যমুনায় হওয়া এই বৈঠকে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন সিইসি। এ সময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। সিইসি জানান, নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি সঠিক ও সুন্দরভাবে এগোচ্ছে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত। গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে সকল অপশক্তিকে রুখে দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে দেশ গড়ার পরিকল্পনা নিয়ে বিএনপির সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধনীতে তিনি বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় হচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দিতে পারে এই দেশের জনগণ, এবং এই ষড়যন্ত্র জনগণকে নিয়ে সাথে রুখে দিতে পারে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই ষড়যন্ত্র রুখে দেবার একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র, গণতন্ত্র এবং গণতন্ত্র। আমরা যদি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে পারি, যে কোনো মূল্যে জনগণের মতামতকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে অবশ্যই অনেক ষড়যন্ত্রকে আমরা রুখে দিতে পারবো। কিন্তু ষড়যন্ত্রকে রুখে দিতে পারলেও তারপরেও কিন্তু সামনে অনেক কঠিন সময়। এদিকে একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিকে নেতিবাচক দেখানোর ষড়যন্ত্র চলছে। সব অপচেষ্টা রুখে দিয়ে প্রমাণ করতে হবে বিএনপি একটি আধুনিক ও ইতিবাচক দল। এছাড়াও মানুষের দোয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন মহাসচিব। আজকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম চক্রান্ত হয়, প্রচারণা চলে, অপপ্রচার চলে। সবচেয়ে বড় হচ্ছে একটা অপপ্রচার চলছে। এই অপপ্রচারের বিরুদ্ধে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে, নিজেদের কাজ করতে হবে। যে কথাটা আমি সবসময় বলি যে সাইবার ওয়ার, এই সাইবার ওয়ারে যদি আমি যোদ্ধা হতে না পারি তাহলে কিন্তু আমি পরাজিত হয়ে যাব। এটা আপনাদেরকে, এই ইয়াং জেনারেশনকে কিন্তু সেটা করতে হবে। যা কিছু ভালো এখন পর্যন্ত অর্জন হয়েছে সেটা যেমন অতীতে বিএনপি করেছে, আবার নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে বিএনপি সেই নতুন চিন্তা ভাবনা জনগণের সামনে নিয়ে আসছে। যে আল্লাহ এত মানুষের যে দোয়া প্রার্থনা, তাকে সুস্থ করে দেওয়ার জন্য আল্লাহ নিশ্চয়ই তা কবুল করবেন। নয় রাজনৈতিক বন্দোবস্তে এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে আত্মপ্রকাশ হলো নতুন গণতান্ত্রিক সংস্কার জোট। রোববার বিকেলে জোটের ঘোষণা দিয়ে
এর মুখপাত্র নাহিদ ইসলাম বলেন, 3 দলের পথ চলা শুধু নির্বাচন কেন্দ্রিক নয়, বিভিন্ন আন্দোলন সংগ্রামে একসাথে থাকবেন তারা। 3 দল দিয়ে এই জোটের যাত্রা শুরু হলেও ভবিষ্যতে সংস্কারের পক্ষে থাকা আরও কয়েকটি দল অন্তর্ভুক্ত হবে বলেও জানান জোটের উদ্যোক্তারা। এই প্রক্রিয়াকে আমরা নাম দিয়েছি গণতান্ত্রিক সংস্কার জোট। যারা গণ অভ্যুত্থানের পক্ষে, সংস্কারের পক্ষের শক্তিগুলো আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। আমরা বাংলাদেশকে পুরাতন রাজনীতির পথে আর ফেরত যেতে দেব না। স্বৈরাচারের যে নমুনা আমরা দেখি আজকেও আক্রান্ত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, এইগুলি যাতে বন্ধ হইতে পারে সেই রকমের একটা আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তোলার জন্য একটা কর্মসূচি নিয়ে আমরা প্রাথমিকভাবে এই 3 সংগঠন যাত্রা করছি। জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার, প্রত্যাশা এবং জুলাই অভ্যুত্থানের ভিত্তিতে বাংলাদেশকে একটা নতুন রাজনৈতিক দিশা দেওয়ার জন্য আমরা প্রাথমিকভাবে 3টা দল আজকে এখানে হাতে হাত মিলিয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। বরিশালে নিজের নির্বাচনী এলাকায় গিয়ে জনরোষের মুখে পড়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ঘটনার সময় ক্রুদ্ধ জনতা তাকে ঘিরে স্লোগান দিতে থাকে। দুপুর 1টার দিকে বরিশালে আড়িয়াল খাঁ নদীর ওপর মিরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিতে যান ব্যারিস্টার ফুয়াদ। জানা গেছে, সে সময় স্থানীয়দের চাঁদাবাজির কারণে সেতু নির্মাণে বিলম্ব হয়েছে বলে মন্তব্য করেন তিনি, আর এতেই ক্রুদ্ধ হন এলাকাবাসী। অনুষ্ঠানস্থল ত্যাগের সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তার পিছু নেয় ক্রুদ্ধ জনতা। এক পর্যায়ে সহযোগীরা দ্রুত তাকে সেখান থেকে সরিয়ে নেয়। অনুষ্ঠানে নৌপরিবহন এবং সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টারা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অনুষ্ঠানস্থল থেকে অল্প দূরেই ঘটনাটি ঘটে। আমদানির সুযোগ উন্মুক্ত সহ 3 দাবিতে সারা দেশের সব মোবাইলের দোকান বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ব্যবসায়ীরা। রোববার রাতে বিটিআরসি চেয়ারম্যানের সাথে বৈঠকের পর সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে এই ঘোষণা দেন বিজনেস কমিউনিটি সভাপতি মোহাম্মদ আসলাম উদ্দিন। মঙ্গলবার ফের বিটিআরসিতে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সংকট সমাধান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা। সেদিন আলোচনার ফলাফলের ওপর ভিত্তি করেই পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা জানানো হয়। এর আগে সকালে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির ব্যানারে শত শত ব্যবসায়ী আগারগাঁওয়ের বিটিআরসি ভবন ঘেরাও করেন। তাদের অবস্থানে আগারগাঁও সড়কের একপাশের যান চলাচল বন্ধ হয়ে পড়ে, সৃষ্টি হয় তীব্র যানজট ও জনদুর্ভোগ। আগামীকালকে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান শাটডাউন থাকবে। এনবিআর, বিটিআরসি, বাণিজ্য মন্ত্রণালয় এবং এর যে উপদেষ্টা মহোদয় উনি সহ আমরা আগামী পরশুদিন মিটিং করব ঠিক এই জায়গায়। মিটিং এ যদি কোনো ফলপ্রসূ কোনো রেজাল্ট না আসে আমরা আবার সিদ্ধান্ত নেব, এই থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দেব। বিএনপি ক্ষমতায় গেলে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার NERIR পদ্ধতি পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর টেকনোলজি জার্নালিজমের উদ্যোগে NERIR বা মোবাইল ল্যাপটপ সহ ইলেকট্রনিক ডিভাইস নিবন্ধন পদ্ধতি নিয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এই জায়গাটাতে এটা ওপেন করতে হবে। এই সিদ্ধান্তটা খুবই সোজা। ওরাও রেজিস্ট্রেশন করবে, এরা যেভাবে রেজিস্ট্রেশন করছে ওরাও রেজিস্ট্রেশন করবে। ওরা তো আমার তো দরকার ফোনের নাম্বার ঠিক মতো আসছে কিনা, তাই না? আমার দরকার ডিউটি পে হচ্ছে কিনা, আর তো কিছু না। তো যে যদি একটা লোক যদি 500টাও যদি সে ইম্পোর্ট করে কেউ, সে রেজিস্ট্রেশন করাবে, অসুবিধা কি আছে? রেজিস্ট্রেশনের মাধ্যমে সেও তো একই ব্র্যাকেটে চলে আসছে।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি গুমের নির্দেশ দিতেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আয়নাঘরে গুম ও নির্যাতনে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ ১৩ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। গুমের সব কার্যক্রমের দায়িত্ব পালন করতেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মকসুরুল হক। ভুক্তভোগীর পরিবারগুলোকে হয়রানি সহ গণভবনে নিয়ে নাটক সাজানো হতো বলে জানান চিফ প্রসিকিউটর। দুপুরের পর ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চে এই আবেদন করেন তাজুল ইসলাম। আসামি করা হয়েছে শেখ হাসিনা, তারেক সিদ্দিকী, পলাতক ডিজিএফআই এর ৪ সাবেক মহাপরিচালক এবং গ্রেফতার ৩ সেনা কর্মকর্তা সহ মোট ১৩ জনকে। গ্রেফতার ৩ সেনা কর্মকর্তা ডিজিএফআই এর সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমদ তানফির মাজাহার সিদ্দিকীকে ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানিতে জানানো হয় সবচেয়ে বেশি গুমের অভিযোগ এসেছে ডিজিএফআই এর বিরুদ্ধে। আদালতের নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করে অজ্ঞাত জুলাই শহীদদের মরদেহ উত্তোলন শুরু করেছে সিআইডি। সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান জানান, প্রাথমিকভাবে ধারণা এই গণকবরে ১১৪ জনের বেশি মরদেহ রয়েছে। মরদেহ উত্তোলনের কার্যক্রম সঠিকভাবে করতে ফরেনসিকের আন্তর্জাতিক এক্সপার্ট লুইস ফন্টে ব্রিডারের নেতৃত্বে ৩ সদস্যের টিম ৩ মাস প্রশিক্ষণ দিয়েছে গণকবর থেকে মরদেহ উত্তোলনকারী ব্যক্তিদের। আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী গণকবর থেকে নিহতদের উত্তোলন, ফরেনসিক নমুনা সংগ্রহ, পরিচয় শনাক্ত ও পুনরায় দাফন করা হবে বলে জানায় সিআইডি। পরিচয় শনাক্তের পর মরদেহ পরিবার নিতে চায় আবেদন করতে হবে তাদের। 18 জুলাইতে বৃহস্পতিবার দিন ঘর থেকে চা খাওয়ার কথা কেউ ঘর থেকে বাইরেছে, আর আমার ঘরে ফিরে নাই কে না। এই ছবি পেলেন কোথায়? ঢাকা মেডিকেলে 34 দিন পর। 34 দিন পর? হ্যাঁ পাইছে। কবর দিয়েছে এই আঞ্জুমান বলছে রায়েরবাগে বুদ্ধিজীবী কবর দিয়েছে। 18 জুলাই ওই রাতেই মানে সে আর কি 9:45 মারা গেছে। তার 5 দিন পর 23শে জুলাই শাহবাগ থানার মাধ্যমে আঞ্জুমান ফিজুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। আর আঞ্জুমান ফিজুল ইসলাম এই রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান 4 নম্বর ব্লক দাফন করছে। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের 2 কন্যা লাইলা আলিয়েভা ও আরজু আলিয়েভা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় 2 বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে সাংস্কৃতিক ও পরিবেশগত বিষয়ে সম্পর্ক জোরদার এবং উভয় দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে বাণিজ্য, জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন। বৈঠকে হেইদার আলিয়েভ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও আইডিয়া পাবলিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও প্রধান লাইলা আলিয়েভা প্রধান উপদেষ্টার কাছে প্রেসিডেন্ট আলিয়েভের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। জানান, হেইদার আলিয়েভ ফাউন্ডেশন ও আইডিয়া পাবলিক ইউনিয়ন বাংলাদেশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে মানবিক, সামাজিক, যুব, স্বেচ্ছাসেবী, পরিবেশ ও প্রকৃতির সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে আগ্রহী। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে নিকুঞ্জ এলাকায় সাজসজ্জার নামে রাষ্ট্রের 24 কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। রোববার সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেন। জানান, রাজধানীর নিকুঞ্জ এলাকার লেক ড্রাইভ রোডের 6 নম্বর প্লটে আব্দুল হামিদের 3 তলা ডুপ্লেক্স বাড়ি রয়েছে। রাষ্ট্রপতির দায়িত্ব শেষে তিনি 2023 সালের এপ্রিলে সপরিবারে ওই বাড়িতে ওঠেন। অভিযোগের বস্তুনিষ্ঠতা পেয়েই কমিশন তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি। অভিযোগে বলা হয়, বাড়ির পাশের রাস্তায় বাধা
নান্দনিক ডেক ও ঝুলন্ত ব্রিজ, খাল সংলগ্ন অত্যাধুনিক ল্যাম্পপোস্ট নির্মাণের মাধ্যমে রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। ব্যক্তিগত বাসভবনের শোভাবর্ধনে এসব অপ্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের মাধ্যমে রাষ্ট্রের প্রায় 24 কোটি টাকা ক্ষতি সাধন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব আব্দুল হামিদ, সাবেক রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং অন্যান্যদের বিরুদ্ধে রাষ্ট্রপতি থাকাকালে ব্যক্তিগত সুখ বিলাসের জন্য ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিকুঞ্জ এক আবাসিক এলাকায় সাজসজ্জা এবং সৌন্দর্য বর্ধন প্রকল্প বাবদ রাষ্ট্রের 24 কোটি টাকা ক্ষতি এবং অবৈধ সম্পদের অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আশ্বাসের পরও একীভূত হওয়া ইসলামী ব্যাংকগুলোর গ্রাহকরা এখনও তাদের আমানত তুলতে পারছেন না বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগী গ্রাহকরা। রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী গ্রাহকরা জানান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের যে কোনো শাখায় টাকা তুলতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ টাকা নেই বলে ফিরিয়ে দিচ্ছেন। গ্রাহকদের অভিযোগ, টাকা উত্তোলন করতে না পারায় জরুরি চিকিৎসা, ব্যবসায়িক লেনদেন সহ নানান সংকটে পড়তে হচ্ছে তাদের। 11 ডিসেম্বরের মধ্যে লেনদেন স্বাভাবিক না হলে 14 ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণাও দেন ভুক্তভোগীরা। আসন্ন নির্বাচনে যেই জয়ী হোক না কেন জাতি হিসেবে তাদের পাশে থাকব বলে মন্তব্য করেছেন সড়ক ও সেতু উপদেষ্টা ফজল কবির খান। রোববার বেলা 12টায় বরিশালের বাবুগঞ্জে মিরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। যেই বিজয়ী হোক না কেন আমরা জাতি হিসেবে তাদের পেছনে দাঁড়াবো। ভোলার গ্যাস ভোলাতেই ব্যবহার করব। এই জন্য ওখানে একটা ফার্টিলাইজার ফ্যাক্টরি, আমি এবং আমাদের শিল্প উপদেষ্টা কিছুদিন আগে ওখানে গেছিলাম আমরা, তো ওখানে একটা ফার্টিলাইজার ফ্যাক্টরি, সার কারখানা হবে এবং সেই সার কারখানা এবং আমরা এখানে অন্যান্য যেসব শিল্পাঞ্চল আছে, ইপিজেড আছে, যেখানে চা হবে আমরা সেখানে গ্যাস সংযোগ দিয়ে দেব। মানব সম্পদ উন্নয়নের কোনো বিকল্প নেই, আর মানব সম্পদ উন্নয়নের জন্য শিক্ষার উন্নয়ন ঘটাতে হবে। এর জন্য বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জের মাগুরা উচ্চ বিদ্যালয়ে পরিদর্শন শেষে কথা বলেন তিনি। আমাদের শুধু মানুষ আছে, যে মানুষকে মানব সম্পদে পরিণত করা প্রয়োজন। আমি জানি কালকেই সেটা করা যাবে, আমি জানি কালকেই বাজেট 4 গুণ করে ফেলা যাবে না, কিন্তু আমার যেখানে বলার সুযোগ আমি বলি যে জিডিপির 5%, শিক্ষার জন্য জিডিপির 5%, স্বাস্থ্যের জন্য বরাদ্দ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি, কারণ মানব সম্পদ উন্নয়ন ছাড়া আমাদের কোনো উপায় নেই, আর মানব সম্পদ উন্নয়নের জন্য এই দুটো জিনিস দরকার। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে শিল্প স্থাপন না করে নির্দিষ্ট জায়গায় করার আহ্বান জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এছাড়া বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা অনেক উল্লেখ করে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, 2030 সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের 8ম বৃহৎ কনজিউমার দেশ হবে। রোববার আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 12তম জাতীয় এসএমই পণ্য মেলা 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তারা। এবারের মেলায় অংশ নিয়েছে 350-র বেশি ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান, 60% নারী উদ্যোক্তা এবং পোশাক খাতের 74টি প্রতিষ্ঠান। এছাড়াও অংশ নিয়েছে পাটজাত পণ্যর 35টি, হস্ত ও কারুশিল্পের 54টি, বাঁশ, বেত, সুপারি, হোগলা, কাঠ জাতীয় পণ্যের 15টি, চামড়াজাত পণ্য খাতের 40টি, কৃষি প্রক্রিয়াজাতকরণ পণ্যের 28টি, লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের 13টি প্রতিষ্ঠান। 8 দিনব্যাপী মেলা চলবে আগামী 14 ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে সবার জন্য। সবগুলা ইন্ডাস্ট্রিতেই যদি আমাদেরকে এগিয়ে যেতে হয়, তাহলে আসলে এই এমএসএমই সেক্টরটাকে একটা সাপোর্ট ইনফ্রাস্ট্রাকচার হিসেবে দাঁড় করাতে হবে, তা না হলে বড় ব্যবসায়ীরা আসলে বাংলাদেশে আসবে না। তো সেই কারণে বিডার পক্ষ থেকে আমাদেরও আসলে প্রচন্ড আগ্রহ যে আমরা আপনাদেরকে কিভাবে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে আমাদের সামগ্রিক বিনিয়োগটাও অনেক বেশি একটা সংখ্যায় গিয়ে ঠেকতে পারে। বর্তমানে বাংলাদেশের
প্রায় 99% শিল্পই কুটির, মাইক্রো, ক্ষুদ্র বা মাঝারি খাতের অন্তর্ভুক্ত। একই সঙ্গে বৃহৎ ও ভারী শিল্পের পরিমাণও উল্লেখযোগ্য হারে বাড়ছে। দেশের বাজারে ভোজ্য তেলের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। প্রতি লিটার বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম যথাক্রমে বাড়ানো হয়েছে প্রতি লিটারে 6 থেকে 7 টাকা। এছাড়া প্রতি লিটার পাম তেলের দাম 16 টাকা ও 5 লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে 33 টাকা। আজ ভোজ্য তেলের দাম বাড়িয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নতুন দাম সোমবার থেকে কার্যকর হবে। এতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বা আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই নতুন মূল্য সমন্বয় করা হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার 6 টাকা বাড়িয়ে 195 টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটারে 7 টাকা বাড়িয়ে 176 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া বাজারে 5 লিটারের প্রতি বোতল সয়াবিন তেল 955 টাকা ও প্রতি লিটার খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে 166 টাকা। হিলি স্থলবন্দর ও চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এতে স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কেজিতে কমেছে 30 থেকে 40 টাকা পর্যন্ত। রোববার বিকেলে ভারত থেকে পেঁয়াজ বোঝাই ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এই কার্যক্রম শুরু হয়। প্রথম দিন রকি ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠানের 30 টন পেঁয়াজ বন্দরে প্রবেশ করে। এসব পেঁয়াজ ভারতের বিভিন্ন মধ্যপ্রদেশ থেকে আমদানি হয়েছে। প্রতি টন পেঁয়াজ 245 মার্কিন ডলারে আমদানি হচ্ছে। আমদানিকৃত এসব পেঁয়াজ 50 থেকে 55 টাকার মধ্যে বিক্রি হবে। এদিকে 3 মাস পর চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে 7 টন পেঁয়াজ। রোববার সন্ধ্যা 6টার দিকে 2টি ট্রাক ভর্তি পেঁয়াজ পানামা পোর্ট লিংক লিমিটেডে প্রবেশ করে। পণ্যগুলো আমদানি করেছে গৌর ইন্টারন্যাশনাল ও ওয়েলকাম ইন্টারন্যাশনাল নামের 2টি ব্যবসায়িক প্রতিষ্ঠান। গাজীপুর 1 আসনের মনোনয়ন ঘিরে কালিয়াকৈরে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি নির্বাচনী প্রচারণার অফিসে ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রোববার বিকেলে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব ইশরাক সিদ্দিকীর সমর্থকেরা বিক্ষোভ মিছিলের ডাক দেয়। পূর্ব ঘোষিত এই কর্মসূচির প্রস্তুতিকালে হঠাৎ নেতাকর্মীদের ওপর হামলা চালায় প্রতিপক্ষ। অগ্নিসংযোগ করা হয় 10টি মোটরসাইকেলে। এ সময় দুপক্ষের সংঘর্ষে আহত হয় অন্তত 10 জন। আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সিরাজগঞ্জ পৌর শহরের রহমতগঞ্জ ও নতুর ভাঙ্গাবাড়ি এলাকাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার রাতে 2 মহল্লাবাসীর সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরই জেরে সোমবার সকালে আবারও শহরের কাঠেরপুল এলাকায় 2 মহল্লাবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। প্রায় 2 ঘণ্টা ব্যাপী চলে সংঘর্ষ। পরে পুলিশ এসে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। পাবনার ঈশ্বরদীতে 8টি কুকুরছানা হত্যা মামলায় গ্রেফতারকৃত সরকারি কর্মকর্তার স্ত্রী নিশি রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত। দুপুরে পাবনা আমলি আদালত 2-এর বিচারক তরিকুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের সহায়তাকারী আইনজীবী অ্যাডভোকেট মোশফেকা জাহান কণিকা এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রোববার আসামির জামিন শুনানির দিন ধার্য ছিল। বিচারক শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এটি জামিনযোগ্য অপরাধ হয় তার জামিন মঞ্জুর করা হয়েছে। পরবর্তী হাজিরা তারিখ আগামী বছরের 11ই জানুয়ারি। পরবর্তীতে মামলার তদন্ত হবে এবং তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল হবে বলে জানান
এই আইনজীবী। পিপল ফর অ্যানিমালস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের স্থানীয় প্রতিনিধি প্রকৌশলী হারুনুর রশিদ বলেন, ফাউন্ডেশনের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করা হয়েছে। সঠিক বিচারের জন্য আগামীতে এই মামলাটি চালিয়ে যেতে হবে। আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে 18তম কাউন্সিল অব দ্য কলেজ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ঢাকা সেনানিবাসের আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কাউন্সিল সভায় আলোচকরা বলেন, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে শিক্ষার মান সবসময় উন্নত, যা MBBS পরীক্ষায় প্রতিফলন হচ্ছে। এ সময় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ পরিচালনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে এখানে কিছু আগামী নির্বাচনে 5000 নৌ সদস্যকে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান। সকালে চট্টগ্রামের নেভাল একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। নৌবাহিনী প্রধান জানান, নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে নৌ সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করতে সরকারের নির্দেশনা অনুযায়ী সব ধরনের সহযোগিতা করতে নৌবাহিনী প্রস্তুত বলেও জানান তিনি। সমুদ্র সম্পদ রক্ষা, নৌপথের বাণিজ্য নিরাপদ করা, নৌযান সমূহের নিরাপদ নৌরুট নিশ্চিতে নৌবাহিনীর নিরলস দায়িত্ব পালন করে যাচ্ছে বলে জানান নৌবাহিনী প্রধান। এ সময় কমিশনপ্রাপ্ত নবীন অফিসারদের দেশের স্বার্থে ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রস্তুতি রাখার নির্দেশ দেন তিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য নৌবাহিনীর সদস্যগণকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান সহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আমরা প্রয়োজনীয় সংখ্যক জাহাজ এবং ক্রাফট সহ আনুমানিক 5000 নৌ সদস্যকে এই নির্বাচনকালে মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করেছি। একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নৌবাহিনীর প্রতিটি সদস্য সরকার ও নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালনে বদ্ধপরিকর। 2029 সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে পণ্য রপ্তানিতে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা পাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে HSBC এক্সপোর্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2025-এ বিশেষ অতিথির বক্তব্যে এই তথ্য জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, 2029 সালের পর তৈরি পোশাক সহ 92% পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ, যা পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনবে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, রপ্তানি খাতে বৈচিত্র্য আসলে এই খাতে সুযোগ বাড়বে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের গোয়ার নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে 25 জনের মৃত্যুর ঘটনায় 2 মালিকের বিরুদ্ধে মামলা করেছে স্থানীয় পুলিশ। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানান গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত। যদিও প্রাথমিকভাবে বলা হয়েছিল সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ডে ক্লাবের স্টাফ ও পর্যটক সহ বেশ কয়েকজন হতাহত হয়। এছাড়া নাইট ক্লাবের ব্যবস্থাপক ও অনুষ্ঠান আয়োজকদের বিরুদ্ধে আলাদা একটি মামলা হয়েছে। অবৈধভাবে নির্মিত এই ক্লাবের লাইসেন্স দেওয়ার অভিযোগে গোয়ার পঞ্চায়েত প্রধান রোশন রেডকারকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে রিসোর্ট সিটি খ্যাত গোয়ার রোমিও লেনের জনপ্রিয় ব্রিজ ক্লাবে এই দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। নিহতদের পরিবারকে 2 লাখ রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন নরেন্দ্র মোদী। 5 দিন পর অবশেষে ভারতে স্বাভাবিক হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল। এরই মধ্যে 75% ফ্লাইট নির্ধারিত সময়ে চলাচল করছে। এছাড়াও বাতিল ফ্লাইটগুলোর টিকিটের অর্থ গ্রাহকদের ফেরত দিয়েছে
প্রতিষ্ঠানটি। যাত্রীদের আর্থিক সুরক্ষা নিশ্চিতে ভারতীয় বিমান পরিবহন মন্ত্রণালয়ের আলটিমেটামের পর ইন্ডিগো এখন পর্যন্ত 610 কোটি রুপি মূল্যের অর্থ গ্রাহকদের ফেরত দিয়েছে। টিকিট বাতিল বা পুনর্নির্ধারণে কোনো ধরনের অতিরিক্ত ফি আদায়ে নিষেধাজ্ঞা দেয়া হয়। ইন্ডিগো এয়ারলাইন্স জানিয়েছে এরই মধ্যে বেশিরভাগ ফ্লাইট সময় মতো চলাচল করছে। এদিকে ভারতের অন্যান্য বিমান সংস্থাগুলোকে সংশোধিত ভাড়া কাঠামো কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেয় দেশটির বেসরকারি বিমান পরিবহন সংস্থা। লন্ডনের হিথ্রো বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে গাড়ি পার্কিংয়ে কয়েকজন যাত্রীর ওপর পেপার স্প্রে বা মরিচের গুঁড়া ছুঁড়েছে কয়েকজন দুর্বৃত্ত। স্থানীয় সময় রোববার সকালে এই ঘটনা ঘটে। ঘটনার কিছুক্ষণের মধ্যে সন্দেহভাজন একজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। আটক ব্যক্তিকে নেওয়া হয় পুলিশ হেফাজতে। এই ঘটনায় আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে কারো অবস্থা সংকটাপন্ন নয় বলে জানিয়েছে চিকিৎসকরা। এদিকে পুলিশ জানিয়েছে কড়া নিরাপত্তা ভেদ করে বিমানবন্দরের ভেতরে পেপার স্প্রে ছোড়ার ঘটনাকে সন্ত্রাসী হামলা নয়, বরং এটি নিছক বিচ্ছিন্ন ঘটনা। এই ঘটনায় স্বাভাবিক রয়েছে এয়ারপোর্টের বিমান ওঠানামা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চরম অযোগ্যতা এবং পাকিস্তানের চাটুকারিতার কারণে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব বাড়ছে বলে বিস্ফোরক মন্তব্য করেছেন পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল রুবিন। ভারতীয় সংবাদ সংস্থা ANI-কে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি। তার মতে এই সুযোগে দৃঢ় হচ্ছে ভারত রাশিয়ার সম্পর্ক। এর জন্য ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য বলে কটাক্ষ করেছেন পেন্টাগনের সাবেক কর্মকর্তা। এমনকি যুক্তরাষ্ট্র সফর করলেই পাকিস্তানের সেনাপ্রধানকে গ্রেফতারের দাবিও তুলেছেন জর্জ ডব্লিউ বুশের আমলের পেন্টাগনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী রুবিন। অস্ত্রবিরতি লঙ্ঘনের জবাবে চামাল সীমান্তের কাছে কমপক্ষে 23 আফগান সেনাকে হত্যা করেছে পাকিস্তানের সেনাবাহিনী। ধ্বংস করা হয়েছে তালেবান শাসক গোষ্ঠীর 3টি নিরাপত্তা চৌকি। বেলুচিস্তানের চামান সেক্টরের পাকিস্তান আফগানিস্তান সীমান্তে শনিবার মধ্যরাতে উস্কানি ছাড়াই অস্ত্রবিরতি লঙ্ঘন করে তালেবান। অভিযোগ পাকিস্তানের নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিক জবাব দেয়। গোলাগুলির পাশাপাশি রকেট লঞ্চার, মর্টার ও ভারী গোলাবর্ষণ চালায় পাকিস্তান। বেসামরিক মানুষের প্রাণহানি এড়াতে সুনির্দিষ্ট লক্ষ্যে হামলা চালানোর দাবি করেছে ইসলামাবাদ। পরে সাদা পতাকা উত্তোলন করে তালেবান অস্ত্রবিরতির আহ্বান জানায়। ড্রোন হামলায় ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্ত হওয়ায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানায় ড্রোন হামলায় বিদ্যুৎ কেন্দ্রের সুরক্ষা ঢাল ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে 1986 সালের ভয়াবহ বিস্ফোরণ থেকে সৃষ্ট তেজস্ক্রিয় পদার্থ আটকে রাখার ক্ষমতা হারিয়েছে বিদ্যুৎ কেন্দ্রটি। সম্প্রতি এটি পরিদর্শনের পর এই উদ্বেগের কথা জানিয়েছে সংস্থাটি। IAEA মহাপরিচালক রাফেল গ্রোসি জানিয়েছেন, প্রতিরক্ষা ব্যবস্থা হারালেও এর লোড বেয়ারিং কাঠামো বা পর্যবেক্ষণ ব্যবস্থার কোনো স্থায়ী ক্ষতি হয়নি। ইউক্রেন এই হামলার জন্য রাশিয়াকে দায়ী করলেও মস্কো তা অস্বীকার করেছে। এবারে খেলার খবর। প্রথম ম্যাচে ব্রাজিলের ক্লাব সাও বার্নাদোর বিপক্ষে 4-0 গোলে বড় হার ভুলে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। 8 ডিসেম্বর তাদের প্রতিপক্ষ আর্জেন্টাইন ক্লাব অ্যাথলেটিকো শার্নল। ম্যাচকে সামনে রেখে ঢাকার জাতীয় স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন শেষ করেছে বাংলাদেশ রেড গ্রিন ফিউচার স্টার। আগের ম্যাচে বড় ব্যবধানে হারলেও এই ম্যাচে জয় পেতে মরিয়া বাংলাদেশের উদীয়মান তারকারা। দলে থাকা প্রবাসী ফুটবলার ক্যাসপার হক ও বিদেশক চাকমার ওপর আরও একবার প্রত্যাশা রাখবে স্বাগতিকরা। ত্রিদেশীয় এই সিরিজে নিজেদের মান ধরে রাখতে আর্জেন্টাইন প্রতিপক্ষের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। যদিও আগের ম্যাচেই লাতিন ধারার ফুটবলের সঙ্গে নিজেদের বড় ব্যবধানে
টের পেয়েছেন লাল সবুজের প্রতিনিধিরা। আর্জেন্টাইন ক্লাবের বিপক্ষে তাই বাড়তি মনোযোগ থাকছে ফুটবলারদের। লা লিগাতে সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নিয়াবিউতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। ম্যাচটিতে নজরে থাকবে রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের দিকে। এক বছরে রিয়ালের জার্সিতে সর্বোচ্চ গোল সংখ্যা স্পর্শ করতে আর মাত্র 4 গোল পিছিয়ে আছেন তিনি। 2013 সালে 59 গোল করে এই রেকর্ডটির মালিক ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। শেষ ম্যাচে অ্যাথলেটিক বিলবাওকে 3-0 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ, যেখানে জোড়া গোল করেছেন এমবাপ্পে। গতরাতে রিয়াল বেতিসকে 5-3 গোলে হারিয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা পাকাপোক্ত করেছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ এই ম্যাচে জয় পেলেও 1 পয়েন্ট পিছিয়ে থেকে টেবিলের 2 নম্বরে অবস্থান করবে। ব্রিসবেন টেস্টে ইংল্যান্ডকে 8 উইকেটে হারিয়ে 5 ম্যাচের অ্যাশেজ টেস্ট 2-0 এগিয়ে গেল অস্ট্রেলিয়া। পুরো ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরা হন মিচেল স্টার্ক। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংলিশরা। প্রথম দিনে জো রুটের 138 রানের কল্যাণে 338 রানের পুঁজি পায় ইংল্যান্ড। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটারদের দৃঢ়তায় দারুণ জবাব দেয় অজিরা। জ্যাক ওয়েদারল্যান্ডের 72, মার্নাস লাবুসেইনের 65, স্মিথের 61 ও শেষ দিকে মিচেল স্টার্কের 77 রানের কল্যাণে 511 রানের স্কোর করে অস্ট্রেলিয়া। 177 রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ইংলিশরা। শুরু থেকেই অজি বোলারদের তোপে পড়ে মাত্র 134 রানে 6 উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করে বেন স্টোকসরা। চতুর্থ দিনে বাজবল ক্রিকেট থেকে বেরিয়ে পুরনো ধাঁচে ব্যাট করলেও 241 রানে অল আউট হয় তারা। অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় মাত্র 65 রানের। 22 বলে 22 রান করে বোল্ড হন ট্রাভিস হেড। শেষ পর্যন্ত স্মিথের অপরাজিত 23 ও ওয়েদারল্যান্ডের 17 রানে জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা। এই জয়ে 2-0 লিড নিল টিম অস্ট্রেলিয়া। নামিবিয়া জাতীয় দলের পরামর্শক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে গ্যারি কিরস্টেনকে। 2026 টি-20 বিশ্বকাপে সেরা প্রস্তুতি নিতে দলটির প্রধান কোচ ক্রেগ উইলিয়ামসনের সাথে কাজ করবেন এই দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেট তারকা। দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ব্যাটারদের একজন কিরস্টেন 1993 সালে ক্রিকেট ক্যারিয়ার শুরু করার পর 2004 সালে তিনি অবসর নেন। অবসরের পর নিজেকে কোচিংয়ের সাথে যুক্ত করেন এই প্রোটিয়া। কেপ টাইনের একটি ক্রিকেট একাডেমির সাথে কোচিংয়ের মাধ্যমে তিনি কোচ হিসেবে কাজ শুরু করেন। পরে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের কোচ হিসেবে কাজ করেছেন কিরস্টেন। ভারতের কোচ হিসেবেও তিনি কাজ করেছেন। 2024 সালে সবশেষ গ্যারি কিরস্টেন পাকিস্তান পুরুষ দলের হয়ে নিয়োগ পেয়েছিলেন, তবে সেটি ছিল তার খণ্ডকালীন চাকরি। শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।